সাগরের জরাজীর্ণ মাটির ঘর, উঠানে তুলসী মঞ্চ। মাধবীলতা নতুন লাল বেনারসি পরে পায়ে আলতা মেখে প্রথমবারের মতোই কুঁড়ে ঘরে প্রবেশ করেছে। তার রূপ যেন এই ভাঙা ঘরের চাঁদের আলো হয়ে জ্বলছে। উঠানের একপাশে বিন্দু পিসি এবং গ্রামের আরো কয়েকজন মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিসফিস করছে। হ্যাঁ গো হ্যাঁ বিমলা দিদি, তোমার পোলা তো দেখছি চাঁদপানা ধবধবে রাজহাঁস ধরে আনছে গো। কিন্তু কথা হইল, এই রাজহাঁস কি এই কাদা পানির ডোবায় টিকবে গো? চুপ করো তো বিন্দু, আমার বৌমা এ বাড়ির লক্ষ্মী মন্ত বউ আমার ঘরে আইছে, তারে বরণ করতে দে। বরণ তো করবি, কিন্তু দুদিন পর যখন পেটে ভাত জুটবো না আর গায়ে ভালো কাপড় জুটবে না, তখন দেখিস এই বেনারসি কই যায়। বড় লোকের মাইয়া, পাকা বাড়ির এসি ঘরে থাকা অভ্যেস, এই মাটির ঘরের গরমে পালাইবো না তো। মাধবীলতা সব কথা শুনে শান্ত পায়ে শাশুড়ির সামনে গিয়ে দাঁড়ায় এবং নিচু হয়ে তাকে প্রণাম করে। এরপর বিমলা মাধবীলতার হাত ধরে আর তার চোখ ছলছল করে ওঠে। থাক মা থাক, আমি গরিব মানুষ, তোমারে দেওয়ার মতো সোনা দানা আমার নাই, খালি আশীর্বাদ করি সুখে থাইকো। কিন্তু মা, আমার বড় ভয় করেছে। মা, আপনি ভয় পাচ্ছেন কেন? আমি তো জেনে শুনে এই ঘরে এসেছি। সোনা দানা দিয়ে কি আর সংসার হয়? সংসার হয়তো ভালোবাসা দিয়ে। আপনি শুধু আমাকে আপনার মেয়ে বলে মনে করবেন, এতটুকুই হবে। ও মা, তুমি আমার মাইয়াই, কিন্তু এই ভাঙা ঘরে তো সত্যি সত্যি তোমার কষ্ট হইব। মা, মাধবী সব জেনে আমার হাত ধরেছে, তুমি ওকে বিশ্বাস করো। এরপর বিন্দু পিসি সহ পাড়া পড়শিরা মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে যায়। সাগরদের ঘরটি ছোট, মাটির মেঝে, একটি মাত্র কাঠের চৌকি। মাধবীলতা জানালার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। তখনই সাগর ঘরে ঢোকে। মাধবী, হ্যাঁ হ্যাঁ বলো। তোমাকে এই অবস্থায় দেখে আমার খুব অপরাধ বোধ হচ্ছে। তোমার বাবার প্রাসাদে তুমি মখমলের বিছানায় ঘুমোতে, আর এখানে এই শক্ত চৌকি, মশার উপদ্রব। আমি কি ভুল করলাম তোমাকে এনে? সাগর, আমি যদি বিলাসিতা চাইতাম তবে বাবাকে বললেই তিনি আমাকে হীরের গহনায় মুড়িয়ে দিতেন। আমি তোমাকে চেয়েছি। এই মাটির ঘর, এই অন্ধকার, এই সব আমার কাছে তুচ্ছ যদি তুমি পাশে থাকো। কিন্তু বাস্তবতা খুব কঠিন মাধবী। কাল সকাল থেকে তোমাকে যে জীবন দেখতে হবে তা গল্পের বইয়ের মতো নয়। ধোয়া, কালি আর হাড় ভাঙা খাটুনি। চাষির বউ হতে গেলে অনেক কষ্ট করতে হয় যে, তুমি পারবে? মানুষের অসাধ্য কিচ্ছু নেই। তুমি যদি মাঠে রোদে পুড়ে ফসল ফলাতে পারো, তবে আমি কেন তোমার ঘরের কাজ সামলাতে পারবো না? তুমি দেখো, আমি তোমার যোগ্য ঘরণী হয়ে দেখাবো। পরদিন সকালে মাধবীলতা তার বেনারসি তুলে রেখে একটি সাধারণ সুতির শাড়ি পরে নেয়। রান্নাঘরে গিয়ে সে মাটির উনুনে আগুন ধরানোর চেষ্টা করে। ধোঁয়ায় তার চোখ দিয়ে জল পড়তে থাকে, কাশিও শুরু হয়ে যায়। তখনই বিমলা রান্নাঘরে দৌড়ে আসে। ও বৌমা, তুমি সরো, তোমার ফর্সা মুখ কালো হইয়া যাইতাছে। আমি রান্তাছি, তুমি ঘরে গিয়া বসো। না না মা, আপনি বসুন। আমি যদি কাজ না শিখি তবে তবে শিখবো কি করে মা? সাগরের মা হয়ে আপনি সারা জীবন রেঁধেছেন, এখন সাগরের বউ হিসেবে আমার রান্না করার পালা মা। কিন্তু বৌমা, তোমার হাতে যে ফোসকা পইরা যাইব। পড়ুক মা, পড়ুক, শ্রমের দাগই তো সম্মানের। বাবার বাড়িতে বাবা আমাকে কখনো কোনোদিনও কাজ করতেই দেয়নি, আমি চাইলেও করতে দেয়নি। আমাদের বাড়িতে সকল কাজের জন্য আলাদা আলাদা লোক রাখা ছিল, সেজন্যই আমি বোধহয় একটু অকর্মণ্য হয়ে গেছি। এখন থেকে নিজের কাজ নিজে করে নিজেকে গড়ে তুলতে চাই আপনাদের বাড়ির যোগ্য বউ হিসেবে। আপনি আমাকে শুধু দেখিয়ে দিন না মা, জলের মাপটা কতটুকু দিতে হবে। এদিকে বিন্দু পিসি রান্নাঘরের বেড়ার ফাঁক দিয়ে উকি মারে। ও মা বিমলা, তোর বউ তো দেখি আজই উনুনে ফু দিতেছে।
নাটক করতাছে রে নাটক। 2 দিন পর দেখবি বাপের বাড়ি যাওয়ার লাইগা কান্নাকাটি জুইরা দিব। পিসিমা, নাটক কিনা তার সময়ই বলবে। তবে আমি বাপের বাড়ি বেড়াতে যেতেই পারি, কিন্তু এই ঘর ছেড়ে পালাতে যাব না কখনো। আমি পালিয়ে যেতে আসিনি। বিমলা অবাক হয়ে বউয়ের দিকে তাকিয়ে থাকে। বৌমার কথায় তার মনে একটু সাহস জাগে। প্রথমে মনে করেছিল, প্রথমে সাগর যখন বড় লোকের মাইয়ারে বিয়া করা আনার কথা আমায় কইছিল, তখন তো মনে মনে আমি ভয় পাইছিলাম। ভাবছিলাম শহরের মাইয়া কখনো গ্রামে আইসা সংসার করতে পারবো না। কিন্তু এখন তো দেখছি উল্টো, এই মাইয়া তো একদম সাক্ষাৎ লক্ষ্মী, সংসার করার মতো মেয়ে। এই মাইয়ায় আমার সাগরের যোগ্য ঘরণী হয়ে উঠবো। এরপর কেটে যায় 6 মাস। ধান কাটার মৌসুম। সাগরের জমিতে এবার ভালো ধান হয়েছে। উঠানে ধান সেদ্ধ করা হচ্ছে। মাধবীলতা এখন আর সেই নতুন বউ নয়, সে পুরো দস্তর গৃহিণী। আঁচল কোমরে গুজে সে ধান সেদ্ধর বড় পাত্র নামাচ্ছে। ওদিকে সাগর মাঠ থেকে মাথায় ধানের বোঝা নিয়ে ফিরে আসে। মাধবী, তুমি এত ভারী পাত্র একা একা কেন তুলছো? মা কোথায়? মা একটু শুয়ে আছে। মায়ের শরীরটা তেমন ভালো নেই, তাই আমি একাই করছিলাম। আর এটা ভারী হলেও আমি সামলে নিতে পারি। তুমি হাত মুখ ধুয়ে নাও তো, আমি পান্তা ভাত আর পোড়া মরিচ মেখে রেখেছি, একসাথে বসে দুজনে খেয়ে নেব। তুমি পান্তা ভাত খাবে? তুমি তো এসব কোনোদিনও। চাষির বউ হব আর পান্তা খাবো না, তা কি হয়? তাছাড়া এখন আর আমার ওসব মাছ মাংস ভালো লাগে না। নিজের হাতে ফলানো ধানের ভাতের স্বাদই আলাদা। এমন সময় একটা লোক একটা চিঠি নিয়ে আসে। শহর থেকে মাধবীলতার নামে চিঠি এসেছে। কি বলছেন? কি চিঠি এসেছে? আমি মাধবীলতা। দিন, আমাকে চিঠিটা দিন তো। এরপর লোকটি চিঠিটা মাধবীলতার হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। মাধবীলতার সাথে সাথে চিঠিটা খুলে পড়ে, আর তারপর তার মুখ গম্ভীর হয়ে যায়। কার চিঠি মাধবীলতা? বাবার। তিনি লিখেছেন তিনি আমাকে নিতে গাড়ি পাঠাচ্ছেন। তিনি শুনেছেন আমি নাকি খুব কষ্টে আছি। তুমি কি যাবে? তখনই মাধবীলতা চিঠিটি ছিঁড়ে ফেলে দেয়। আমার ঘর ফেলে আমি কোথায় যাব? বাবা অথবা বাবার পাঠানো গাড়ি এলে বলে দিও আমি কষ্টে নেই, আমি আমার রাজপ্রাসাদে আছি। বিমলা ঘরের আড়াল থেকে সব কিছু শুনছিল, আর সে তাড়াতাড়ি করে এসে মাধবীলতার সামনে দাঁড়ায়। মারে, তুই মানুষ নয়, তুই আমার ঘরের লক্ষ্মী। আমি কত ডরাইছি, পাড়ার লোকেরা কত কথা কইছে, কিন্তু তুই আমার মুখ রাখছস রে মা। এইভাবে সব কিছু মেনে নিয়ে মাধবীলতা সুখে শান্তিতে শাশুড়ি মার স্বামীকে নিয়ে সংসার করতে থাকে। এরপর কেটে যায় 1টা বছর। এখন মাধবীলতার সন্তান সম্ভবা, কিন্তু সংসারে অভাব দেখা দিয়েছে। অকাল বন্যায় সব ফসল নষ্ট হয়ে গিয়েছে তাদের, তাই সাগরের হাতে তেমন টাকা পয়সাও নেই। মাধবী, সামনে তোমার প্রসবের সময়, ডাক্তার, ওষুধ, অনেক টাকার দরকার, কিন্তু বন্যায় সব শেষ হয়ে গেল। আমি কি করব বুঝতে পারছি না। চিন্তা করো না সাগর, আমি কিছু টাকা জমিয়েছি। টাকা তুমি কোথায় পেলে? এরপর মাধবীলতা একটি মাটির ব্যাংক বের করে আর বলে, বিয়ের পর থেকে তুমি আমাকে হাত খরচের জন্য যে খুচরো পয়সা দিতে, আর আমাকে যে হাঁস মুরগি পালন করতে দিয়েছিলে, সেগুলো ডিম বিক্রি করা টাকা সব আমি জমিয়েছি। এখানে প্রায় 10,000 টাকা আছে। তুমি এত কিছু ভেবে রেখেছো? হ্যাঁ সাগর, একজন ঘরণীর কাজ শুধু রাধা নয় সাগর, বিপদের দিনে সঞ্চয় করা তার দায়িত্ব। এটা এই টাকা দিয়ে আপাতত চলে যাবে। আর আমি তো সরকারি হাসপাতালের নাম লিখিয়েছি, সেখানেও তো খরচ কম। তোমাকে আমি কি বলে ধন্যবাদ দেব? সবাই বলেছিল বড় লোকের মেয়ে সব উড়িয়ে দেবে, আর তুমি তিল তিল করে আমার সংসার গড়ে তুলছো। এরপর একদিন নিকোষ কালো রাতে প্রচণ্ড ঝড় শুরু হয়। মাধবীলতার প্রসব বেদনা উঠেছে। গ্রামের দাইমা এসেছেন, কিন্তু মাধবীলতার অবস্থা ভীষণ খারাপ।
বিমলা, ও অবস্থা তো ভালো না। বৌমারে হাসপাতালে নেওন লাগবো। এই জ্বরে কেমনে কি করবা? সাগর, ও সাগর, অহন কি হইব বাপ? সাগর বাইরে বৃষ্টির মধ্যে ভিজে একটা ভ্যান খুঁজছে, কিন্তু কেউ আসছে না। এদিকে মাধবীলতা যন্ত্রণায় কাতরাচ্ছে। কইছিলাম না, বড় লোকের মাইয়া সহ্য করতে পারবো না। আগে হাসপাতালে নেওয়ানোর দরকার আসিল। এই গাঁও গ্রামে মাইরা ফালাইবি মাইয়াটারে। মা, মা ভয় পাবেন না, আমি কোথাও যাব না। আমার সন্তান এই ঘরেই জন্মাবে, সাগরের ঘরে। আপনারা শুধু সাহস রাখুন মা। মাধবীলতার এই মনোবল দেখে দাইমাও সাহস পায়। ঠিক আছে বৌমা, তুমি যখন এত সাহস করতাছ, আমিও দেখমু। ও বিমলা, গরম পানি আর পরিষ্কার কাপড় আনো শিগগিরি। সারাটা রাত কষ্টের পর ভোরের আলো ফোটার সাথে সাথে শিশুর কান্নার শব্দ শোনা যায়। সাগর দৌড়ে ঘরে ঢোকে। সাগর, তোর পোলার মুখ দেখ, একদম তোর মতো হইছে। সাগর মাধবীলতার পাশে বসে। মাধবীলতা ক্লান্ত, কিন্তু তার মুখে এক বিজয়ের হাসি। তুমি আজ আমাকে একটা নতুন জীবন উপহার দিলে মাধবী। আমার ছেলে, আমার ছেলে, সে একজন চাষির ছেলে। তাকে মানুষের মতো মানুষ করতে হবে। এভাবেই মাধবীলতার স্বামী, সন্তান আর শাশুড়িকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে। এরপর কেটে যায় আরো কয়েকটি বছর। 3 বছর পার হয়ে যায়। সাগরের ভাগ্য এখন ফিরেছে। মাধবীলতার বুদ্ধিতে তারা শুধু ধান নয়, সবজি আর ফলের চাষও শুরু করেছে। মাটির ঘর ভেঙে এখন টিনের আধ পাকা ঘরও তৈরি করা হয়েছে। হঠাৎ একদিন বাড়ির সামনে একটা বড় কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে রায়বাহাদুর নামে। তার হাতে ছিল অনেক উপহার। বড় গাড়ি দেখতে পেয়ে গ্রামের লোক ভিড় জমায়। বিন্দু পিসিও আছে তাদের মাঝে। মাধবীলতা, মা মাধবীলতা, কোথায় তুমি মা? মাধবীলতা উঠোনে কাজ করছিল। বাবাকে দেখে সে এগিয়ে আসে। তার পরনে পরিষ্কার শাড়ি, হাতে শাখা পলা, কপালে সিঁদুর, কোলে তার 3 বছরের ছেলে। বাবা, বাবা আপনি? আমি এসেছিলাম দেখতে আমার মেয়েটা কেমন নরকে আছে। লোকে বলছিল তুমি নাকি না খেয়ে মরছো। বাবা, ভেতরে আসুন আর নিজের চোখেই দেখুন। এরপর রায় বাহাদুর ঘরে ঢোকে। তিনি দেখতে পায় ঘর ভর্তি আসবাবপত্র। এক কোণে ধানের বস্তা, গোয়ালে গরু, উঠোনে হাঁস মুরগি, সব কিছু টিপটপ গোছানো। কোথাও অভাবের ছাপ নেই, বরং এক স্নিগ্ধ স্বচ্ছলতা বিরাজ করছে। আসুন বাবা, বসার মতো তো সোফা নেই, এই মোড়াটাতেই বসুন। ও মাধবী, আমি ভেবেছিলাম তুই জেদ করে এখানে পড়ে আছিস, কিন্তু আজ দেখছি তুই সত্যিই সংসার পেতেছিস। ও কর্তা মশাই, আপনার মাইয়া তো জাদু করি। এই ভাঙ্গা ঘরে আইসা তো রাজপ্রাসাদ বানায় দিছে। আমরা তো ভাবছিলাম সে পলাইবো, কিন্তু সে আমাগো সবার মুখে চুনকালি লাগায়া দিছে, আমাগো ভুল প্রমাণ কইরা দিছে। বাবা, সুখ অট্টালিকায় থাকে না, থাকে মনের সন্তুষ্টিতে। সাগর আমাকে রানীর মতো রাখেনি হয়তো, কিন্তু রানীর সম্মান দিয়েছে। আমি এই চাষির ঘরে আমার স্বর্গ খুঁজে পেয়েছি। আমি হেরে গেলাম রে মা, তোর ভালোবাসার কাছে আমার অহংকার হেরে গেল। সাগর, তুমি আমার মেয়েকে শুধু ভালোবাসোনি, ওকে গড়ে তুলেছ। আমি আজ থেকে নিশ্চিন্ত। বাবা, আমি ওকে গড়িনি, ওই আমাকে আর আমার এই ঘরকে গড়ে তুলেছে। ও প্রকৃতপক্ষেই একজন চাষির ঘরণী। সবই তো দেখলাম, মেয়েকে সুখে শান্তিতে সংসার করতে দেখে আমিও এখন স্বস্তি পেলাম। আর আমি এখন নিশ্চিন্ত। মা মাধবীলতা, আজ আমি আসছি। আর দাদুভাইয়ের জন্য যে উপহারগুলো এনেছি ওগুলো ওকে দিস। আর জামাইকে নিয়ে, শাশুড়িকে নিয়ে সময় সুযোগ করে বাবার বাড়িতে ঘুরে আসবি। তোদের নেমন্তন্ন রইল আমার শহরের বাড়িতে। নিশ্চয় যাব বাবা, নিশ্চয় যাব। একদিন মাধবীলতার সাগর মাঠের আইলে দাঁড়িয়ে আছে।
বাতাসে পাকা ধানের গন্ধ। দূরে তাদের ছেলেটা তার শাশুড়ির সাথে খেলছে। মাধবী, তোমার বাবা তো এসেছেন, তার ভুল ভেঙেছে। তুমি চাইলে এখন কিন্তু নিজেদের বাড়ি যেতে পারো, তোমার বাবার বাড়িতে। আচ্ছা, তুমি কি কখনো তোমার আগের জীবনের কথা ভেবে আফসোস করো? কিসের আফসোস? ওই তো চার দেওয়ালের মধ্যে বন্দি জীবন ছিল। দেখো সাগর, এই খোলা আকাশ, এই সোনালি ধান, আর তোমার ওই ঘামমাখা হাসি, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? আমি রায়চৌধুরী বাড়ির মেয়ে হিসেবে জন্মেছিলাম। আমি মরতে চাই সাগর চাষের ঘরণী হিসেবে। এরপর সূর্য অস্ত যায়। মাধবীলতার সিঁদুর রাঙা কপালটা অস্তগামী সূর্যের আলোয় আরও উজ্জ্বল হয়ে ওঠে। সে প্রমাণ করেছে ধৈর্য আর ভালোবাসা থাকলে মাটির ঘরেও সোনা ফলানো যায়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।